এই জন্য এই দেশের সাধারণ জনগণ মেহনতি মানুষ এই অন্তর্বর্তী সরকারকে এখন আর অন্তর্বর্তী সরকার বলে না, এটাকে বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিক সমিতি। আপনারা জানেন যে 1700 সালে ব্রিটিশের রানী এলিজাবেথ ভারত উপমহাদেশে একটা ব্যবসায়িক সংগঠন করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর ভারতবর্ষ শাসন করেছিল। আর আমাদের এই অন্তর্বর্তী সরকারকে আমেরিকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে গত 5ই আগস্ট বাংলাদেশে তারা ক্ষমতায় বসিয়েছে এই দক্ষিণ এশিয়া শাসন করার জন্য। কিন্তু বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তাদের সেই আশা পূরণ হতে দিবে না। কারণ বাংলাদেশের মানুষ চেয়েছিল যে দলীয় সরকারের সময় দেশে দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, কিন্তু অন্তত যদি অন্তর্বর্তী সরকার আসে, নির্দলীয় নিরপেক্ষ সরকার আসে, অন্তত মানুষ কিছুদিনের জন্য হলেও সুখ শান্তি পাবে, চাঁদাবাজি দখলবাজি থেকে মুক্ত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 5ই আগস্টের পরে এই দেশের দুর্নীতি আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। চাঁদাবাজি এখন পাবলিক টয়লেটও চাঁদাবাজির আওতা মুক্ত নয়, পাবলিক টয়লেট এখন চাঁদাবাজি হচ্ছে। আপনারা জানেন ফকিরের থালা থেকে এখন টাকা নিয়ে যাচ্ছে। এইটা হলো অন্তর্বর্তী সরকারের শাসনামল। আপনারা জানেন 1700 সালে যে এই দেশে বর্গী শাসন ছিল, বর্গীদের শাসনকে দুঃশাসন বলা হতো। বর্গীরা যদি কোনো বাড়িতে চাঁদা না পাইতো, টাকা না পাইতো, সেই বাড়ির ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে যাইতো। এই অন্তর্বর্তী সরকারের শাসনামলকে এখন বর্গী শাসন বলা হচ্ছে। মা বোনেরা সেই বর্গীদের দুঃশাসনের কথা বলে ছেলে সন্তানদেরকে ঘুম পাড়ায় যে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে টান খেয়েছে, খাজনা দিব কিসে। সেই 1700 সালের বর্গী শাসন চলছে এখন। এটা কোন অন্তর্বর্তী সরকারের, নির্দলীয় নিরপেক্ষ সরকারের শাসনামল হতে পারে না। কারণ আপনারা জানেন যে আজকে আমরা একই পরিবারের 4 জন সদস্য রাষ্ট্র কর্তৃক নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছি। এক হলো আমার বাবা কৃষক, সে ন্যায্য মূল্যে তার উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে না সিন্ডিকেটের কারণে। সে ন্যায্য মূল্যে সার, কীটনাশক পায় না সিন্ডিকেটের কারণে। আমার ভাই বিদেশ যাওয়ার জন্য সিন্ডিকেটের কারণে কয়েক গুণ টাকা বাড়তি দিয়ে বিদেশ যায়, সেখানে নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে চলে আসে। এই সিন্ডিকেটের কারণে আমার বোন গার্মেন্টসে চাকরি করে, ন্যায্য তার বৈষম্য বেতন পায় না, সে বৈষম্য শিকার হচ্ছে। আমি চাকরি পাই না সেই সিন্ডিকেটের কারণে, চাঁদাবাজির কারণে, ঘুষ বাণিজ্যের কারণে। তাহলে আমরা এই দীর্ঘ 54 বছর যাবৎ একটা পরিবারের 4 সদস্য রাষ্ট্র কর্তৃক বৈষম্যের শিকার হচ্ছি। আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার আসলে সেই আমাদের দুর্দশা লাঘব হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকার শাসনামলে দুর্নীতি, দুঃশাসন, লুটতরাজ আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। এইটা এই দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে আশা করে নাই। আমরা মনে করেছিলাম যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে যে অন্তর্বর্তী সরকার আসবে, সেই অন্তর্বর্তী সরকারের শাসন হবে অন্তত নীতি নৈতিকতা শাসন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকারের শাসনামলে গত 9 মাসে 9,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কিন্তু এরা বলে যে দলীয় সরকারের সময় টাকা পাচার হয়। আমরা মনে করছিলাম অন্তর্বর্তী সরকারের সময় পাচার হবে না টাকা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা নিজেরাও টাকা পাচার করেছিল। অন্তর্বর্তী সরকার গত 5ই আগস্ট শপথ নেওয়ার পরে 20 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে 15 দিনের ভিতরে তাদের আয় ব্যয় হিসাব দিবেন। অন্তর্বর্তী সরকার গত 8 মাসে তাদের আয় ব্যয় হিসাব দেয় নাই। অর্থাৎ তারা নিজেরাই চুরি করতেছে, তারা নিজেরাই দুর্নীতি করতেছে। এই দুর্নীতিবাজ অন্তর্বর্তী সরকার দিয়ে এই দেশের আর কিছু হোক না হোক অন্তত সংস্কার হবে না। তাই আমরা এই অন্তর্বর্তী সরকারকে বলবো যত দ্রুত সম্ভব একটা জাতীয় নির্বাচন দিয়ে এই দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অনেকে বলে যে অন্তর্বর্তী সরকারকে আমেরিকায় বসাইছে, এদেরকে নামানো যাবে না। আপনারা জানেন আফগানিস্তানের হামিদ কাজরাইকেও সে আমেরিকা বসাইছে, বেশি দিন টিকিয়ে রাখতে পারে নাই। অন্তর্বর্তী সরকারকেও আমেরিকা টিকিয়ে রাখতে পারবে না। তারা যদি এদেশে দুর্নীতি, দুঃশাসন বন্ধ না করে, কৃষকদের জন্য যদি ভূমি কমিশন গঠন না করে, ভূমিহীনদের যদি ভূমিহীন
কমিশন গঠন না করে তাহলে এই দেশের মানুষ তাদেরকেও ছাড়বে না, তাদেরও বিনা টিকেটে বিনা পাসপোর্টে পালিয়ে যেতে হবে। সেই দিন কিন্তু আর বেশি দূরে নয়। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ হানিফ বাংলাদেশিকে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য আনবেন লালমনি হাটের আহ্বায়ক হামিদ মিয়া। আমাদের সামনে আমাদের প্রধান অতিথি এসে পড়ছেন। আমি প্রধান অতিথিকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি এবং আগত প্রধান অতিথি, সামনে সাথী ও বন্ধুগণ, সুদীবৃন্দ, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কি জন্য স্বাধীন হয়েছে? 5টা মৌলিক অধিকার আমাদের জনগণ পাবে, কিন্তু বাংলাদেশ 53 বছর বয়স হলেও সেই অধিকার আমরা পাইনি। ভূমিহীন জনগণ, কৃষক, শতকরা 60 ভাগের যদি দাবি আদায় না হয়, 60 ভাগের যদি কোনো না থাকে, কিসের গণতন্ত্র, কোথায় গণতন্ত্র? আজকে আমরা এই 60 ভাগ ভূমিহীন ও কৃষকের জন্য এই কমিশন গঠন করার জন্য তাগিদ দিচ্ছি। আজ ভূমি কমিশন গঠন করা হচ্ছে না, আশ্চর্যজনক ব্যাপার। আজকে সরকারকে, অন্তর্বর্তী সরকার হোক আর হোককে জানিয়ে দিতে চাই, আমাদের 60 ভাগ লোকের যদি দাবি উপকৃত হয়, আমরা কিন্তু শ্রেণী সংগ্রামের পক্ষে না। তাহলে বাধ্য হয়ে কৃষক, শ্রমিক শ্রেণী সংগ্রাম শুরু করে এই সরকারকে, যে সরকারের তাকে উৎখাত করা হবে। আমরা জানি যারা এর 3 বছর, যে 52 বছর থেকে আজ যে দলগুলো শাসন করছে, তারা কিন্তু নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আমরা আছি সংবিধানে যে চুরি চামারের যে ঘাটগুলো আছে, এই ঘাটগুলো বন্ধ না করা পর্যন্ত কোনো নির্বাচন করা যাবে না। অবৈধ সরকার ক্ষমতায় থাকাতে যে টাকাগুলো উপার্জন করছে, আজ যদি নির্বাচন দিয়ে তারা সেই টাকাগুলো ঢালবে আর নির্বাচনকে প্রতিহত করবে, নির্বাচনকে তাদের পক্ষে নিয়ে যাবে। তাই এই যারা পূর্বে ছিল অবৈধ অস্ত্র, অবৈধ টাকা উদ্ধার করে তারপরে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং সেই সাথে সাবধান করে দিতে চাই যে ভূমিহীন কমিশন অবিলম্বে গঠন করে না হলে আর একটা অতি বিপ্লবের সম্ভাবনা দেখা দেবে। কৃষক, শ্রমিক যদি একজোট হয়, ভূমিহীন যদি একজোট হয়, একজোট তো আছেই, শুধু আমরা এই সরকারের সদিচ্ছার জন্য আন্দোলনে নামতেছিল, তাহলে আন্দোলনে নামতে বাধ্য হব। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্রস্তুতি দেন। সামনে যদি সরকার আমাদের দাবি না মানে, খাস জমি যদি ভূমিহীনদের না দেয়, খাস জমি 60 খাস জমি কেউ পায় নাই, ডিসিবি কার্ড কেউ পায় নাই। তাই আমি সবাইকে আন্দোলনের জন্য, আমরা যদি আন্দোলনের প্রস্তুত হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের হামিদ আঙ্কেলকে। এই মুহূর্তে আমাদের এখন বক্তব্য দেখবেন ঢাকা জেলার আহ্বায়ক কমিটির সদস্য ডক্টর সাইদুর রহমান। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কর্তৃক আয়োজিত অন্ধকার সভা সমিতির সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, দূর দূরান্ত থেকে আগত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা ভূমিহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এদের ঘর নেই, বাড়ি নেই, এরা থাকার জায়গা নেই, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তাদের যদি কোনো ব্যবস্থা করা হয় তাহলে আমাদের মনে হয় গরিব দুঃখী মানুষ ভালোভাবে বসবাস করতে পারবে। হ্যাঁ, প্রতি মাসে যদি 30 কেজি করে চাল দেওয়া হয় এবং আশ্রয়ের ব্যবস্থা করা হয়, হ্যাঁ, জায়গা দিয়ে, খাস জমি দিয়ে যদি তাদেরকে ব্যবস্থা করা হয়, তারা খুব ভালো থাকতে পারবে।
এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হক সুমন। মোহাম্মদ জিয়া হক সুমনকে বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সবাই সামনে চলে আসেন। আমরা জাহাঙ্গীরের উদ্দেশ্যে এখনই রওনা করব। সুমন ভাই অনুভূতিতে এখন বক্তব্য রাখবেন তানজিম শামসুল মিশু গোবিন্দগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ভূমি কৃষক সমাবেশে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই স্মরণ করতে চাই। আমরা কৃষক পরিবারের সন্তান, বারবার হয়রানি হচ্ছি, বারবার ন্যায্য মূল্য থেকে আমরা দাম পাচ্ছি না। এইটা আমাদের ন্যায্য অধিকার। আপনারা স্মরণ করে দিতে চাই আপনাদের, এই যে এবার আলুর দাম, আলুর যে সারের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা ফলনের বেলায় দেখলাম আলু আমাদের 300 টাকা মন, 250 টাকা মনও খায় না। এই যদি হয় আমাদের অবস্থা, এই যদি হয় কৃষকের অবস্থা, তাহলে কৃষক পরিবারের সন্তান কোথায় যাবে? আমাদের যে জমি যে সম্পত্তি না হয়, আগে ছিল 5,000 টাকা, এখন সেই জমি হচ্ছে 10,000 টাকা। এই যে ইউরিয়া সারের বস্তা ছিল 800 টাকা, সেই ইউরিয়া সারের বস্তা হচ্ছে 450 টাকা। এই যদি হয় আমাদের দেশের অবস্থা, সারের অবস্থা, তাহলে আমাদের কৃষকেরা কই দাঁড়াবে? আপনারা নিত্য প্রয়োজনের যে সারের দাম বৃদ্ধি করতেছেন, কিন্তু আমাদের কাঁচা সবজির দাম নাই। বিভিন্ন দুর্যোগে মারা যাচ্ছে, কোনো ভর্তুকির অবস্থা নাই। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে বাংলাদেশের কৃষক কোথায় দাঁড়াবে? আমাদের কি কোনো অধিকার নাই? আমরা কি উড়ে এসে বাংলাদেশে বসেছি? আমাদের ন্যায্য অধিকার, যেটা আমাদের ন্যায্য দাবি, এই দাবি আমাদের আদায় না হলে আমরা এই সমাবেশের মাধ্যমে আমরা অগ্রসর হব। তাই আমি আবার অনুসরণ করতে চাই, এই যে রাসায়নিক সার বলেন, কীটনাশক বলেন, সবগুলো দামই বৃদ্ধি যদি হয়, তাহলে আমরা ধানের দাম পাই না কেন? এই যদি হয় বাংলাদেশের অবস্থা, বর্তমান ভুট্টার দাম আপনারা জানেন 900 টাকা মন ছিল কাঁচা ভুট্টা, হঠাৎ বৃষ্টির কারণে সেই ভুট্টা এখন কিনতেছে 700 টাকা। এই যদি হয় কৃষকের অবস্থা, তাহলে কৃষক কোথায় যাবে? কৃষক পরিবারের সন্তান কোথায় যাবে? ধার দ্বারাই ঋণ করে যদি কৃষক যদি সবজি ফলায়, সেই ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই আমাদের দাবি আদায়ের জন্য আমরা এই কৃষক সমাবেশের মাধ্যমে আমরা এই সরকারকে বলতে চাই, আমাদের কৃষকের টাকার একটি কৃষকের যে ন্যায্য মূল্য, ধানের দাম, ভুট্টার দাম একটা নির্ধারিত করা হোক, তাহলে কৃষকের ভাগ্যের উন্নতি হবে। আমরা এই দাবির মাধ্যমে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন হাওড় অঞ্চলের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল শুকুর মিয়া। মোহাম্মদ আব্দুল শুকুর মিয়া। বক্তব্য রাখছেন আব্দুল শুকুর মিয়া, সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ভূমি আন্দোলন রাষ্ট্র সংস্কার কৃষক সমাবেশের সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাড়ি ইসলামগঞ্জ দিরাই উপজেলা, আমি বাংলাদেশ ভূমি আন্দোলনের সভাপতি। এখন আমাদের দাবি হচ্ছে যে আমাদের কৃষি যারা আছে এদের হাওড়ে অঞ্চলে প্রথমে মারা যায়, তাদের কোনো রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় নাই। কেন? এরা কি দেশের জন্য কাজ করে নাই? এরা তো দেশের জন্য খাদ্য যোগায়, বুকের আহার যোগায়, তারা কেউ সম্মান পাবে না, তারা কেন ইয়ে পাবে না। এখন আমাদের সুনামগঞ্জ
গত ডুবা জায়গা প্রত্যেক বছর পানি এসে বন্যা আসে আমাদের বাড়িঘর সব চলিয়ে নিয়ে যায়। আমাদের সরকার থেকে কোনো বাজেট করা হয় না। আমাদের বিভিন্ন মানুষ অসহায় আছে, কষ্টে আছে। আমাদের দাবি বর্তমান সরকারের কাছে এই আমাদের যে ভূমিহীন মানুষ আছে, যত জায়গাগুলো ভূমিহীনদের মাঝে বন্টন করে দেওয়া হোক এবং আমাদের কাঠের ইজারা বাতিল করা হোক এবং জলাশয়, বিল, নদী, নালা, খাল এগুলো সব ইজারা বাতিল করা হোক। এগুলো আমার দাবি বাংলাদেশ উপদেষ্টার কাছে। আমি এর বিষয়ে বলবো না, আমি এই বলে আর বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় হোক, জয় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। আমাদের সামনে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক সুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমার ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সকলকেই আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর 53 বছরে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষদের অধিকার আদায়ে কোন সংগঠন, কোন রাজনৈতিক নেতা এবং কর্মীবিন্দু সেরকম জোরালো ভূমিকা নিয়ে কোন আন্দোলন সংগ্রাম করে যায় নাই। আজ আমরা বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার এই দুটি দল যেভাবে আমরা পথে ঘাটে মাঠে কৃষকদের অধিকার আদায়ে সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, তার ইতিবাচক এবং নেতিবাচক উভয় যদি দিক ফলো করি তাহলে সবকিছুর অবদান এই আপনারা যারা মেহনতি মানুষ আছেন। তাই আজকে আমাদের যে দাবিগুলা, সেই দাবিগুলা উপস্থাপনার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ফসলের ন্যায্য মূল্য প্রদান করো, কৃষি ভর্তুকি সরাসরি কৃষকদের হাতে প্রদান করতে হবে। অবিলম্বে ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন করতে হবে। সকল ভূমিহীন মানুষদের টিসিবির কার্ডের আওতায় আনতে হবে। বজ্রপাতে মৃত্যু বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভূমিদস্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্টন করতে হবে। লুটপাট, পাচারকারীদের সম্পদ উদ্ধার ও বিচারের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। হাট ও ঘাটে ইজারার নাম জমিদারি প্রথা বাতিল করতে হবে। সংবিধান সংস্কার সভা এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করতে হবে। এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে আমরা সর্বাত্মকভাবে আমরা যেন মাঠে থাকতে পারি এবং সকলকে সমবেত হওয়ার জন্য এবং ঐক্য তৈরি করার জন্য এবং এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের মাঝে সমাজ কল্যাণ উপদেষ্টা PS মহিউদ্দিন ভাই এসেছে, সহমতি জানিয়েছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন গণমুক্তি মঞ্চের আহ্বায়ক সাকিব পোট্টাকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। আজ 18ই মে 2025 বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে গত 5ই অগস্টে। এরপরে 10টা মাস চলে গেছে। এই 10 মাসে আমরা কি পেয়েছি কি পাইনি সেই হিসাব মেলানো অনেক বাকি আছে। যেটা আমরা দেখেছি যে বাংলাদেশে ভূমিহীনদের যেই দাবি দেওয়াগুলো আছে, বাংলাদেশের কৃষকদের যাদের কোনো জমি নেই, যারা শ্রমেরই বিনিময়ে বাচ্চাদের জন্য খাওয়ার আনে, তাদের দাবি দেওয়াগুলো, তাদের যে ন্যায্য অধিকারগুলো সেই সকলের দিকে আমরা এখনো মনোনিবেশ করতে পারিনি। এভাবে তো চলতে দেওয়া যায় না। বাংলাদেশে দুই ধরনের মানুষ বাস করে।
একটা হচ্ছে যাদের সম্পত্তি আছে, যাদের পুঁজি আছে, আরেকটা হচ্ছে যাদের সম্পত্তি পুঁজি নেই, জমি নেই। তো যাদের জমি নেই, যাদের পুঁজি নেই, তাদের কাজ করেই খেতে হয়। সেটা জমিতে কৃষি শ্রম দিয়ে হোক, গার্মেন্টসে চাকরি করে হোক, ফ্যাক্টরিতে কাজ করে হোক, অথবা অফিসে যে হোক, আমরা প্রতিদিন কাজ করি, প্রতি মাসে কাজ করি, বেতন পাই, সেই টাকা দিয়ে আমাদের সংসার চালাই। তো এই মানুষগুলো, আমরা বাংলাদেশে 80% বেশি মানুষ হচ্ছে এরকম দিন আনি দিন খাই মানুষ। তো আমরা যদি বাংলাদেশের মালিক হয়ে থাকি নাগরিক হিসাবে, এই নাগরিকরা যারা 80% মানুষ, 80% মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের যে ন্যায্য অধিকারগুলো আছে রাষ্ট্রের মালিকানা নাগরিকদের কাছে ফিরিয়ে দিতে হলে অবশ্যই সেই অধিকারগুলো বাস্তবায়িত করতে হবে। আমরা অনেক আশা করে প্রফেসর ইউনূসের সরকারকে বসিয়েছিলাম যে তারা মানুষের জন্য একটা গণমুখী রাষ্ট্র গঠন করবে। তো এই মুহূর্তে আমরা অনেক রকম বিবাদ, বিভাজন, এই সকল রাজনীতি দেখতে পাচ্ছি। ভারতের প্রেসক্রিপশন আছে, মার্কিন প্রেসক্রিপশন আছে, এবং আমাদের নিজেদের মধ্যে যে কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ আছে, সেটাকে নানাভাবে আমরা বড় করে দেখছি। কিন্তু আসলে আমাদের যে আসল দাবি দেওয়া, আসল মানুষের অধিকার রক্ষার জন্য যে রাজনীতি, যে কার্যক্রম চালিয়ে যাওয়া, সেটা আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারছি, সেই প্রশ্ন আমাদের সকলের কাছে। তো সেজন্য আমরা তো সংঘবদ্ধ আছি, সংঘবদ্ধভাবে থেকে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এবং যেই কাজগুলো না করলেই নয়, যেমন আমাদের সংবিধানের পরিপূর্ণ সংস্কার করে রাষ্ট্রকে একটা জনমুখী রাষ্ট্রে পরিণত করতে হবে, একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে, যাতে আমাদের প্রতিদিন আমাদের এই ন্যায্য দাবিগুলোর জন্য মাঠে নামতে না লাগে, আর যাতে আমাদের রাষ্ট্র একটা ঠিকঠাক ইনফরমেশন টেকনোলজিকে কাজে লাগিয়ে আমাদের যে নাগরিক কার্ডটা আছে, আমাদের যে অলরেডি নির্বাচন কমিশন থেকে দেওয়া এনআইডি কার্ড আছে, সেখান থেকে আধুনিকায়ন করে কে ভূমিহীন কৃষক, কে ভূমিহীন না, কার কি অধিকার আছে, কে চিকিৎসা পেতে পারবে, কার কোন জমির কি অধিকার আছে, এই জিনিসগুলোকে ডিজিটাইজ করে ফেললে বাকি সকল জিনিস কিন্তু একদম ইজিলি একের পর এক ধাপে ধাপে মিলে যাবে। তো এই মুহূর্তে আমাদের আসলে ন্যায্য যেটা করার প্রয়োজন, সেটা হচ্ছে সকল কিছু ডিজিটাইজ করে এনে সকল কিছুকে একটা ন্যায্য রূপরেখার মধ্যে নিয়ে আসা, যাতে সমস্যাগুলোকে আমরা আইডেন্টিফাই করে সমাধান করে ফেলতে পারি। প্রতিদিন ভাই মাঠে নামতে ভাল লাগে না, প্রতিদিন রাজপথে নেমে আমাদের অধিকারের জন্য গলা ফাটিয়ে যাতে আর ভালো লাগে না। খুবই সহজ ব্যাপারগুলোকে একটা নিয়মতান্ত্রিক উপায় নিয়ে এসে যার যেটা অধিকার আছে সেটা বুঝিয়ে দিই। আর এই 25 সালে এসে যদি আমরা বজ্রপাতে মৃত্যু নিয়ে কথা বলতে হয়, 25 সালে এসেও যদি আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এরকম ব্যাপারের জন্য মাঠে নামতে হয়, এটা তো আর ন্যায্য থাকে না। তো এই মুহূর্তে অনবিলম্বে আমাদের এই অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের সংঘবদ্ধ থাকতে হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাকিব পুরটাই। এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট হাসনাত কায়ুম, প্রধান সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন ভাই, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, তাদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং সুমন খন্দকার, চলচ্চিত্র পরিচালক, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাহেবগঞ্জ বাগদাঘাট ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির প্রচার সম্পাদক এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন গোবিন্দগঞ্জের আহ্বায়ক আতাউর রহমান সাবু। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ভূমিহীন আন্দোলন আজকে কৃষক সমাবেশ থেকে সমাবেশে আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার কৃষক ভাইয়েরা এবং ভূমি আন্দোলন ভাইয়েরা। সবাইকে আমি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারা জানেন যে সারা বাংলাদেশের একই অবস্থা। কৃষকের আবাদ করতে গেলে সার ওষুধের দাম বেশি, কিন্তু ধান চালের দাম কম। তারা যে ন্যায্য একটা মূল্য তারা সেইটা পায় না। আপনারা আরেকটা জিনিস জানেন যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ 2016 সালে এই স্বৈরাচারী সরকারের আমলে
সেইখানে 18.42 একর জমি, সেইখানে আদিবাসী বাঙালিদের জমি, সেই জমি থেকে 2016 সালে উচ্ছেদ করা হয়েছে। সেইখানে লুটপাট করা হয়েছে, গুলি করা হয়েছে, সেইখানে মানুষকে হত্যা করা হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে, সেখানে অনেক নির্যাতিত হয়েছে, কিন্তু সেই বিচার আমরা এখনো পাই নাই। ওইখানে যে 1842.30 একর জমি, সেই জমিতে সরকারের যে একটা তালবাহানা, তারা ইপিজেড করতে চায়। ওইখানে আপনারা জানেন যে ওইটা কৃষি জমি, ওইটা 3-4 ফসলি জমি, ওইটা আদিবাসী বাঙালিদের জমি, ওইটা শহীদদের জমি, ওইটা রক্ত ভিজা জমি। সেই জমিতে কিভাবে তারা ইপিজেড করতে চায়, তারা শিল্প কারখানা করতে চায়। আমি বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই যে সাহেব গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাহেবগঞ্জ বাগদা ফার্মের যে জমি, এটা 3-4 ফসলি জমি, এটা কৃষি জমি, এটা আদিবাসীদের জমি, এটা কৃষকদের জমি। এই জমিতে যেন কোনো শিল্প কারখানা করা না হয়, এই কৃষি জমি যেন নষ্ট না করা হয়, এইটাই আমি ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির প্রচার সম্পাদক হিসেবে এটা আমার দাবি যে 3-4 ফসলি কৃষি জমি যেন নষ্ট না হয়। সেই সাথে বলতে চাই যে আমাদের কৃষকের যে দাবি, ন্যায্য মূল্য যেন তারা পায়, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আতাউর রহমান সাবু আপনাকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন। ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সংগ্রামী সমন্বয়ক আবুল কালাম আজাদ, আপনাকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। আমাদের নদ নদী সব অরক্ষিত দখল হচ্ছে, যিনি বরাবরই কাজ করছেন, আবুল কালাম আজাদ। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন এই বাংলার যে ভূমি ব্যবস্থা, যেটা আমাদের নিজস্ব ছিল ইংরেজরা আসার আগ পর্যন্ত, তখন বাংলাদেশের প্রতিটা গ্রাম ছিল সমবায়ী গ্রাম। জমির মালিক ছিল গ্রামের সমস্ত মানুষ। যা জমি ছিল গ্রামের পঞ্চায়েত সেটা প্রত্যেককেই ভাগ করে দিত, তার সামর্থ্য অনুযায়ী যেন চাষ করে টমেটো খেতে পারে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের থাকার জায়গা ছিল এবং চাষ করার মতো জমি ছিল। সেই সমবায়ী মালিকানা থেকে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমার দেশের মানুষকে ভূমির মালিকানা থেকে উচ্ছেদ করে তাদেরকে ভূমিহীন অবস্থায় ফেলে দেয়, মূল থেকে উচ্ছেদ করে দেয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন আমার দেশের খেটে খাওয়া মানুষ। সেই মানুষগুলো শ্রমিক, সেই মানুষগুলো দিনমজুর, সেই মানুষগুলো কামলা। তাদের সংগ্রামের ফলেই ব্রিটিশরা দেশ থেকে সরেছে, জমিদার প্রথা উচ্ছেদ হয়েছে। এই গেল 16 তারিখে ছিল জমিদার প্রথা উচ্ছেদের তারিখ। 1951 সালে জমিদার প্রথা উচ্ছেদ হয়। কিন্তু জমিদার প্রথা উচ্ছেদ হওয়ার পরে মুখে মুখে, কাগজে পত্রে এবং সংবিধানে এই রাষ্ট্রের মালিক জনগণ হলেও এখনো এই দেশের বেশিরভাগ মানুষের মাথা গোজার কোনো ঠাঁই নেই। তারা রাত হলে কোথায় ঘুমাবে, তাদের ঘুমাবার জায়গা নাই। তারা কোথায় চাষ করবে, যারা চাষি, যাদের চাষ সম্পর্কে ধারণা আছে, যারা শ্রম দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ফসল ফলায়, তাদের হাতে কিন্তু জমির মালিকানা নাই। এবং আজকে এই স্বাধীন বাংলাদেশের 54 বছরে রাষ্ট্র যে নীতি বাস্তবায়ন করে এসেছে, সেই নীতির ফলে শতকরা 5 ভাগ মানুষের কাছে সমস্ত জমি চলে গেছে। আপনারা দেখবেন গ্রামকে গ্রাম বাউন্ডারি দিয়ে এক একজন ভূমিদস্যু জমি দখল করে নিয়েছে। কিছু জমি কেনে আর বাকি জমিটা দখল করে তাদেরকে বিক্রি করতে বাধ্য করে। বিরাট বড় বড় কোম্পানি গজিয়েছে, এরা গ্রামের পর গ্রাম এভাবে কিনে নিয়ে যাচ্ছে। আবাসন ব্যবসায়ীর নামে জমি কিনে নিয়ে যাচ্ছে। আমাদের মাটিকে বিষ দিয়ে, সার দিয়ে শেষ করে দেওয়া হয়েছে।
কৃষকের সবচেয়ে শক্তির জায়গা যেটি বীজ, কৃষকের কাছ থেকে সেই বীজ কেড়ে নেওয়া হয়েছে। আজকে হাইব্রিড বীজ, যেটি অতিরিক্ত সার লাগে, অতিরিক্ত কীটনাশক লাগে, অতিরিক্ত পানি লাগে, এভাবে কৃষিকে একটি ব্যয়বহুল কাজে পরিণত করা হয়েছে। কৃষক কৃষি কাজ করে তার সেই ব্যয় মেটাতে পারে না। যে ফসল উৎপাদন করে সেই ফসলের দাম অত্যন্ত কম থাকে, যার ফলে উৎপাদন খরচ বেশি এবং কৃষকের সেই উৎপাদিত পণ্যের দাম কম। এই কারণে কৃষকরা কৃষি থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা ঋণের বোঝায় পড়ে যাচ্ছে এবং সেই ঋণ মেটাতে গিয়ে তারা আস্তে আস্তে তাদের শেষ সম্বল ভূমিটাও বিক্রি করতে বাধ্য হচ্ছে। এটি আসলে রাষ্ট্রের পলিসির কারণে এটি হচ্ছে। আজকে যে বেশিরভাগ মানুষের মাথা গোজার ঠাঁই নাই, মানুষ যে ইনকাম করে, আয় রোজগার করে, তার প্রায় ৮০ লাখ টাকা চলে যায় বাসা ভাড়া মেটাতে। সে খাবে কি? তার সন্তানদের লেখাপড়া করাবে কি? তার চিকিৎসা করাবে কি? তার পরিবারের আয় উন্নতির কথা ভাববে কি? মানুষের সমস্ত রোজগার চলে যায় ওই বাসা ভাড়া দেওয়ার কারণে। এবং এই ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ থাকে ৫ ফুট বাই ৭ ফুট বস্তিতে, যারা ইলেকশনের আগে যাদেরকে ধরে আনা হয় মিছিল করার জন্য, যাদেরকে দেখিয়ে যাদের সমর্থন নিয়ে ক্ষমতায় বসে এই সব বড় বড় দলগুলো। আজকে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানটি কারা করেছে? আমার দেশের মজলুম গরিব মানুষেরা গণ অভ্যুত্থান করেছে। গণ অভ্যুত্থানের পরে অনেকগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, কাজ হোক বা না হোক। কিন্তু ভূমি, যেটি হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা, যে কিছু মানুষের কাছে ভূমি চলে যাচ্ছে এবং অনেকে ভূমি থাকার পরেও তার সেই ভূমিতে বসবাস করতে পারছে না, দখলদারদের হাতে চলে গেছে, ক্ষমতাবানদের কাছে চলে গেছে সেই দখল। কাজেই এই ভূমি ব্যবস্থাপনা ঠিক করার জন্য রাষ্ট্রের প্রত্যেকটা মালিক, সংবিধান যাদেরকে বলছে জনগণ রাষ্ট্রের মালিক, সেই রাষ্ট্রের মালিক প্রত্যেকেই যেন মাথা গোজার ঠাঁই পায়, কৃষকের হাতে যেন জমি থাকে। সেই জন্য সবচেয়ে জরুরি ছিল গণ অভ্যুত্থানের পরে ভূমি সংস্কার কমিশন গঠন করা। কিন্তু ভূমি সংস্কার গঠন করার দিকে সরকার হাঁটেনি। আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো, যারা জনগণের দল হিসাবে দাবি করে, তারাও সেই দাবিটি উত্থাপন করেনি। মনে রাখবেন, সেই দাবিটি আমাকে আপনাকে উত্থাপন করতে হবে। যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের হাতে ফসল ফলাবার মতো জমি নাই, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথা গোজার ঠাঁই থাক, প্রত্যেকটা কৃষকের কাছে চাষ করার মতো জমি থাক, আর সেটির ব্যবস্থা এই রাষ্ট্রকেই করতে হবে এবং সেই রাষ্ট্র যেন সেটি করতে বাধ্য হয়। সেই জন্য আমরা দাবি করি যে ভূমি সংস্কার কমিশন গঠন করে একটি ন্যায্য, ন্যায়সঙ্গত ভূমি ব্যবস্থাপনা বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে, যেখানে ভূমিদস্যুরা নয়, জয়ী হবে মানুষ, জমির মালিক হবে মানুষ, জমিতে অধিকার থাকবে মানুষের। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি যে এই মৌলিক দাবিটি নিয়ে আপনারা এখানে আয়োজন করেছেন এবং আপনারা এই অন্যান্য যেগুলো জীবনের সাথে সম্পর্ক নেই সেই সব বিষয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করা হয়। জীবনের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ যে সম্পর্ক, যে ভূমির সম্পর্ক, সেই ভূমির সম্পর্কটির দাবি নিয়ে আজকে আপনারা এখানে এসেছেন। আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি এবং অবিলম্বে যেন সরকার ভূমি কমিশন গঠন করে একটি ন্যায্য ভূমির মালিকানা ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করেন, তার দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। মেহনতি মানুষের জয় হোক। ধন্যবাদ আবুল কালাম আজাদ আপনাকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের স্বৈরাচারী আমলের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত মানুষদের প্রতিনিধি রাফায়েল হাসদা, সাহেবগঞ্জ বাগদাফারাম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির
সাংগঠনিক সম্পাদক রাফায়েল হাসদার, তাকে অনুরোধ করছে বক্তব্য রাখার জন্য। আমাদের আদিবাসী প্রতিনিধি রাফায়েল হাসদার। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত এখানে বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, সালাম এবং আদাব। আসলে আপনারা জানেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নামীয় আদিবাসী বাঙালি প্রান্তিক জনগোষ্ঠীর তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি যথাক্রমে 5টা মৌজার মোট 1843 একর জমি 1955-56 সালে পাকিস্তান কোম্পানি এই জমিগুলো রিকুইজিশন করেছিল ইক্কু চাষের জন্য, এবং 1962 সালে 7 জুলাই একটা চুক্তি সম্পাদন করা হয়েছিল যে এই জমিগুলো ইক্কু চাষের জন্য নেওয়া হলো। যদি কোনোদিন এই ইক্কু চাষ করতে যদি সুগার মিল কর্তৃপক্ষ যদি ব্যর্থ হয়, তাহলে যাদের কাছ থেকে এই জমি কিনে নেওয়া হয়েছিল, অর্থাৎ যাদের কাছ থেকে এই জমিগুলো সুগার ইক্কু চাষের জন্য নেওয়া হয়েছিল, তাদেরকে এই জমি ফেরত দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে কয়েক বছর ইক্কু চাষ করতে করতে সুগার মিল কর্তৃপক্ষ সুগার ইক্কু চাষ করতে ব্যর্থ হয়ে যায় এবং 2004 সালে সুগার মিলটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপরে সারপঞ্চ বাগদা পান ভূমিদার সংগ্রাম কমিটির নামে একটা আন্দোলন গড়ে তোলা হয় 2012 সাল থেকে, এবং সেই সাল থেকে আমরা এই আন্দোলনটা শুরু করি। এবং আপনারা জানেন, দীর্ঘ 3-4 বছর থাকার পরে 2016 সালে 6 নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এমপি ফেসিবাদ সরকারের এমপি আবুল কালাম আজাদ সহ চেয়ারম্যান সহ আমাদের প্রতি সম্পত্তি ভিটা থেকে আমাদের 2,500 পরিবারকে আগুন দিয়ে পুড়িয়ে উচ্ছেদ করে দেয় সেখান থেকে, এবং সেখান থেকে আমরা অন্যত্র আমরা চলে যাই। এবং আপনারা জানেন, সেই আবুল কালাম আজাদ এই আদিবাসীদের নামে, এই বাঙালিদের নামে যারা আমরা সেখানে আন্দোলন করছিলাম, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল, এবং যারা আমাদের ঘর থেকে উচ্ছেদ করলো, আমাদের ঘরে যারা আগুন দিল, আমাদেরকে যারা গুলি করে হত্যা করলো, 20 থেকে 30 জনকে গুলি করে আহত করলো, তাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দিল, তারাই আমাদের ঘরে আগুন দিল। তাহলে এই রাষ্ট্রের আইন কোথায়, কিভাবে পরিচালনা হয়, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কারণ যারা আমাদের ঘরে আগুন দিল, তারা আবার আমাদের নামে আবার মিথ্যা মামলা দিল। একটা জঘন্য ঘটনা ঘটালো সেই তৎকালীন সেই ফেসিবাদ সরকারের সেই আবুল কালাম আজাদ সেই এমপি। আমাদের নামে 9টি মামলা করা হয়েছে, আমার নামে 9টি মামলা করা হয়েছে। আমরা 105 জনের নামে 9টা মামলা দিয়েছি, এবং সেই মামলা আজ পর্যন্ত কোনো নিষ্পত্তি হয় নাই। আমরা এই মামলা হাইকোর্টে আমরা মামলা দায়ের করেছি এই মিথ্যা মামলার জন্য। আমরা আজ পর্যন্ত কোনো সুরাহা আমরা পাই নাই। আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকাতে আমরা সমাবেশ করেছি, মানববন্ধন করছি, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের অধিকার পাই না, আমাদের মামলা নিষ্পত্তি আমরা পাই না। আমরা থমাস হেমব্রম বাদী করে একটা মামলা দায়ের করেছি, সেই মামলা আজ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। এবং আবুল কালাম আজাদ ফেসিবাদ সরকারের পরিচালিত হয় সেই তৎকালীন ফেসিবাদ সরকারের এমপি, তিনি আবার আরেকজন আদিবাসীদেরকে নিয়ে আরেকটা মামলা দায়ের করেছিল 7 দিন পরে। কারণ উনি তো আমাদের কোনো সংগঠন কোনো সদস্য ছিল না। আমরা আজকে যারা এখানে প্রধান সমন্বয়কারী, যারা রাষ্ট্র সংস্কার আন্দোলনে সহযোগিতা করছেন, সমন্বয়করা আছেন, যারা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন, তারা সেই গোবিন্দগঞ্জে গিয়েছেন, সেখানে অধিকারের কথা বলেছেন, আমাদের ভূমি অধিকারের কথা বলেছেন, আমাদের মামলার মিথ্যা মামলার প্রত্যাহারের কথা বলেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখানে উপস্থিত হয়েছেন সমন্বয়কারীরা, যারা আমাদের এই আদিবাসীদের নিয়ে কথা বলেন, আদিবাসীর অধিকার নিয়ে কথা বলেন, আমি তাদের কাছে অনুরোধ করছি আমাদের এই মিথ্যা মামলা যেন অতি শীঘ্র যেন নিষ্পত্তি করা হয়, এবং আমাদের অধিকার, আমাদের যে ভূমির অধিকার, আমাদের যে প্রতি সম্পত্তি, সেই সম্পত্তি যেন আমরা অতি শীঘ্র যেন ফেরত পাই। কারণ আমরা তো কারো বাতিল সম্পত্তি চাই না, আমরা তো কোনো ফেসিবাদ সরকারের সম্পত্তিতে তো আমরা বসবাস করছি না, আমরা আমাদের প্রতি সম্পত্তিতে অবস্থান করেছি, আমাদের প্রতি সম্পত্তি আমরা অধিকার চাই, সেই জমিতে যেন আমরা ভালোভাবে বসবাস করতে পারি। এটাই আমরা চাচ্ছি, আমাদের অধিকার যেন পাই, এবং আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে এই বাংলাদেশে এই আমাদের এই সুষ্ঠু এই একটা
দেশের জন্য আমরা যেন বসবাস করতে পারি। আপনারা জানেন এই আদিবাসী খুব নিরীহ, তারা চুরি করে না, তারা ডাকাতি করে না, তারা ভিক্ষা করে না, তারা এই পৃথিবীতে এই বাংলাদেশে সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চায়। আমি আর বেশি কথা বলতে চাই না, এই কথা বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাফাল হাসদা। এই খাস জমির অধিকার ভূমিহীন জনতার, খাস জমির অধিকার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাটি ও মানুষের নিয়ে যে সিনেমা করে অলরেডি দেশ বিদেশ সুনাম কেড়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক খন্দকার সুমন, চলচ্চিত্র পরিচালক খন্দকার সুমন, আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে রাজনীতিবিদ না। এই মঞ্চে অনেকেই দেখলাম যে ওনারা অনেক কথা বললেন। একই মঞ্চে কথা বলছি বলে সব কথার সঙ্গে আমি একমত এমনটাও না, এইভাবে ভাববেন না। তবে আমি কিছু কথা বলতে চাই, যে কথাগুলো বলতে না পারলে আসলে আমরা গোড়ায় পৌঁছাতে পারবো না। আমরা সবসময় সমস্যার কথা বলি, কিন্তু সমস্যার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের হয়তো চোখের আড়াল হচ্ছে। সেই আড়ালটা হলো যে আজকে যদি আমি আপনার জমি দখল করতে চাই, আপনি কি করবেন? আপনি আপনার সন্তান, পরিবারের লোকজন সবাইকে নিয়ে বাধা দিবেন, এই তো? এই যে আজকে আপনাদের এত সমস্যা, আমাদের এত সমস্যা, আমাদের সন্তানরা কোথায়? আমাদের সন্তানরা কেন এই সমস্যায় আমাদের সঙ্গে আসে না? কেন কৃষক বাপের কান্না আমাদের সন্তান পর্যন্ত যায় না? আমি প্রশ্ন করি, আজকে সচিবালয়ে যে সচিব আছেন, আজকে যে বড় বড় কর্মকর্তা আছেন সরকারের, যাদের হাতে আমাদের এই সমস্যার ফাইলগুলো দৌড়াচ্ছে, তারা কি কৃষকের সন্তান নন? তারাও তো আপনার আমার মতো কৃষক পরিবার থেকে আসা। তাহলে তারা কেন কৃষকের কষ্ট বুঝছে না? তারা কেন জানে না যে আমার বাবা কিভাবে কান্না করে? যে ছেলেটা একবার এসএসসি পাস করলো, তাকে কেন আপনার জমিতে আর পা রাখতে দেন না, মানে পা রাখতে পারে না? কেন আপনাকে আর পরিচয় দেয় না কৃষক হিসেবে? ঢাকায় এসে বলে আমার বাবা বিজনেস করে। কৃষক পরিচয় এত লজ্জা কেন? এই প্রশ্নগুলো দিয়ে আমি শুরু করলাম। আমরা জানতে চাই কিভাবে আমরা আমাদের সন্তানকে বড় করছি, যে বাবার পেশা কৃষিকাজ, যেটা পুরো পৃথিবীতে উন্নত যে দেশগুলো আছে সেখানে মহান পেশা হিসেবে ধরা হয়। সেই পৃথিবীরই আরেকটি ছোট্ট একটি দেশ বাংলাদেশ, যে বাংলাদেশ নদীমাতৃক, যে বাংলাদেশ কৃষি প্রধান, সেইখানে কৃষকের সন্তান কেন সম্মানজনক ভাবে দেখেন না? কি শেখানো হয় তাকে? তার বাবার পেশায় কেন সে ফেরে না? কেন উচ্চশিক্ষা গ্রহণ করে তারা বাবাকে সহযোগিতা করে না? এই প্রশ্নগুলো থাকে আমার। তো এগুলো সবগুলো প্রশ্নের উত্তর একটা জায়গায়, সেটা হচ্ছে যে আমাদেরকে এমন ভাবে বড় করা হয়, আমাদের চোখ থেকে আমাদের নিজেদের চোখ তুলে নেওয়া হয় এবং দাসের চোখ বসিয়ে দেওয়া হয়। আমরা সারা জীবন যেন দাসত্ব বরণ করার জন্য চেষ্টা করি, কারণ কৃষিতে সফল হলে আপনাকে কেউ দাস বানাতে পারবে না। এই দেশ যদি কৃষিতে সফল হয় তাহলে আপনাদেরকে কেউ দাস বানাইতে পারবে না। এই দেশ যদি খাদ্যে স্বনির্ভর হয় তাহলে বিদেশি বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আমাদের রেমিটেন্স বাইরে যাবে না। আমাদের এইখানে যেই ক্ষমতায় থাকুক না কেন, তাদের সর্বাত্মক ইচ্ছা থাকে যে কৃষি বাজারটা যেন বিদেশিদের হাতে দিয়ে দেই। আমাদের সবসময় চেষ্টা থাকে বিদেশিদের হাতে আমি বীজ দিয়ে দিব, আমি কীটনাশক দিয়ে দিব, আমি হরমোন দিয়ে দিব। পাশাপাশি আমরা এমন সব মিথ্যা হরমোন, মিথ্যা কীটনাশককে ইম্পোর্ট করার পারমিশন দেই, যেটা কৃষককে আজকে ক্যান্সারের রোগী তৈরি করছে। এই দেশের 80% কৃষক হলো ক্যান্সারে আক্রান্ত। কারণ তারা নানান ধরনের অপ্রয়োজনীয় কীটনাশক, ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করে এবং এই কীটনাশক ব্যবহারের নিয়ম নীতি কোনো কিছুই সে জানে না বলে এই শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে, খাদ্যের ভিতর দিয়ে ভোক্তা বা আমরা যারা খাই তার আগে সবার আগে কৃষকের কাছেই যায়। তাহলে এই যে কোনো নীতি, কোনো চিন্তা নাই কৃষকদেরকে নিয়ে। জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, আমাদের কৃষকদের ভবিষ্যৎ কি এইটা নিয়ে কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই। এই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি,
তিস্তা নদীতে পানি বাড়ছে, অনেক ধান, পাকা ধানের জমি ডুবে যাচ্ছে, কোনো চিন্তা নাই, কোনো আলোচনার সিদ্ধান্ত নাই, কোনো সমাধানের পথ খোঁজে না। কারণ একটাই, কারণ আমি আমার যে সন্তানকে বড় করে তুলছি তাকে কৃষক পরিবারের সন্তান হিসেবে বড় করে তুলছি না। আমি তাকে সাহেব বললে সে খুশি হয়, কিন্তু তাকে যদি আমি বলি যে আপনি কি কৃষকের সন্তান, সে হয়তো পরিচয় দিবে না অথবা চুপচাপ থাকবে। তো এই যে হীনমন্যতা দিয়ে আপনার সন্তানকে, আমার সন্তানকে এই ঢাকা শহরে নিয়ে এসে গোলাম বানানোর প্রক্রিয়ার ভিতরে আছে, এই গোলামি আপনার আমার সন্তান করে। আর আমরা গ্রামে বসে থেকে এই দাদন ব্যবসায়ী, এই মধ্যস্বত্বভোগী এবং একদল বাটপার, তাদের পাল্লায় পরে আমরা দিন দিন শুধু ঠকছি। এখানে হাত তুলে একজন মানুষ হাত তোলেন যে কৃষিকাজ তৈরি করে বাপের দেয়া 2 বিঘা জমিকে 4 বিঘা জমিতে পরিণত করতে পারছেন, একজন লোক হাত তোলেন। আমার বিশ্বাস কেউ পারেন নাই। দিন দিন বরং আপনার কৃষি জমি কমতেছে, বাড়তেছে কার? ঢাকায় এসে যারা দালালি করে, যার সঙ্গে কোনো কৃষিকাজের বা উৎপাদনের সম্পর্ক নাই, তাদের জমি বাড়তেছে দিন দিন। আপনি তাদের জমি বর্গা নিচ্ছেন, আর আপনার জমি অসুখ বিসুখ নানান ধরনের সমস্যায় আপনি দিন দিন শুধু বিক্রি করছেন। আপনার জমি আপনি দিন দিন ক্ষয় করছেন, কমে যাচ্ছে, হ্যাঁ বাড়তেছে। কৃষকের কবরস্থান, দিন দিন দেখবেন যে কৃষকের কবরস্থান বাড়তেছে, কারণ কৃষক মরতেছে বেশি। যে কৃষক সুঠাম দেহের ছিল, যে কৃষক অসুখ বিসুখ বিহীন ছিল, সেই কৃষক আজকে মিথ্যা কীটনাশক, মিথ্যা হরমোন এবং অজানা সব নিয়ম কানুন ফলো করে আজকে সে মৃত্যুসজ্জায়, আজকে সে নানান ধরনের রোগে আক্রান্ত। তো আপনারা আমার সন্তান যতদিন পর্যন্ত আমাদের পাশে বসবে না, ততদিন পর্যন্ত এটা সমাধান হবে না। আপনারা আন্দোলন করেন, খুব ভালো। বাচ্চা না কাঁদলে মায়ে যেমন দুধ দেয় না, আন্দোলন না করলে আপনার অধিকার আপনি পাবেন না। কিন্তু একই সঙ্গে মাথা রাখেন, কোনো না কোনো ভাবে আপনার সন্তানকে আপনার পাশে লাগবে। আপনি আপনার জমি রক্ষা করার জন্য যেমন আপনার সন্তানকে আপনি পাশে চান, একইভাবে আপনার কৃষকের যে স্বার্থ, এই স্বার্থ রক্ষার জন্য আপনার সন্তানকে আপনার পাশে লাগবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ খন্দকার সুমন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা বাসার সদস্য সচিব মুখপাত্র অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার। আজকের ভূমিহীন কৃষক সমাবেশের সম্মানিত অতিথি এবং প্রধান অতিথি এবং যারা সামনে বসে আছেন, তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের একাংশ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বক্তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি শুধু সামান্য কথার মধ্য দিয়েই সবকিছু বোঝানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের 7-1 অনুচ্ছেদ অনুযায়ী আমরা রাষ্ট্রের মালিক, এবং তৃণমূল পর্যায়ে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রক্তে ঘামে যে উৎপাদন ব্যবস্থা থাকে, সেই উৎপাদন ব্যবস্থার সাথেও আমাদের তৃণমূল পর্যায়ের কৃষক, শ্রমিকদের সম্পর্ক। কিন্তু প্রশ্ন, স্বাধীন রাষ্ট্রের 54 বছরে কৃষি থেকে কৃষক উচ্ছেদ হয়ে ভূমিহীন হচ্ছে কেন? এই প্রশ্ন আজকে খতিয়ে দেখতে হবে। আমরা কেউই অনেকভাবে কৃষি সংস্কারের কথা বলেছি, ভূমিহীনদের ভূমির অধিকার প্রতিষ্ঠার কথা বলেছি, আমরা সরকারিভাবে ভূমি সংস্কার আইনের মোটা মোটা ভলিউম দেখেছি, কিন্তু তার মাধ্যম দিয়ে এই দেশের কৃষকের কোনো উন্নতি হয়নি। কৃষক শুধু জমি হারিয়েছে। এই জমি হারাচ্ছে কেন? কৃষকের উপরে জমির অধিকার থাকছে না কেন?
এই বিষয়গুলি নিয়ে একটি সুচিন্তিত রাজনৈতিক মতামত দরকার। সেই কারণে ভূমি সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দাবি উঠে আসা দরকার। আমি বা আমরা মনে করি আমরা রাষ্ট্রের মালিক, কৃষকেরা রাষ্ট্রের মালিক, শ্রমিকেরা শ্রম ঘাম দিয়ে এই উৎপাদন ব্যবস্থা টিকে রেখেছেন। কৃষকেরা তাদের ফসল উৎপাদন করে আমাদের মতো প্রাণপরা ভদ্রলোকদের খাওয়ার জোগাড় দিয়েছেন। আমরা রক্ত ঘাম ঝরাই না, আমরা শুধু তাদের সাথে প্রতারিত করি, তাদেরকে প্রতারিত করে চলছি অনবরত। এখান থেকে মুক্তি পাওয়ার কৌশল কি হতে পারে সেটি ভাবতে হবে আমাদেরকে। আরেকটি কথা বলি, আজকে দেশের মালিকানা কেন? আমার দেশের কোন মানুষের দেহেরও মালিকানা আমাদের হাতে নেই। শুধু কৃষি নয়, রাজনীতি নয়, আমাদের দেহের মালিকানাও আমাদের হাতে নেই। কেন নেই? আমরা দেখেন চাষবাস করতে গিয়ে আমরা রাসায়নিক কৃষি